পুত্র ১৫ লাখ টাকায় ছাগল কিনতে চেয়েছিলেন, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই আলোচনায় আসেন এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান। বেরিয়ে আসে তার বিপুল অর্থবিত্তের কাহিনী। ১৭ বছর আগে যখন তিনি রাজস্ব প্রশাসনের একজন মধ্যম স্তরের কর্মকর্তা, তখন থেকেই তার প্রভাবের কথা সবাই জানতেন। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা, কিভাবে এত প্রভাবশালী এই ছাগলকাণ্ডের মতিউর। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালির রহমান। ওয়ালির রহমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আসলে আমাদের আলোচনার বিষয় কিভাবে এত প্রভাবশালী ছাগলকাণ্ডের মতিউর। আপনার প্রতিবেদনটি আমি পড়ছিলাম আমাদের আয়োজনে বসবার আগে, এবং সেখানে আপনি যেটি উল্লেখ করেছেন যে এনবিআর এর যে চেয়ারম্যান থাকাকালীন বদিউর রহমান তার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন তার একটি লেখাতে। সেখানে যে বিষয়টি একদম অনেক বেশি পড়ে প্রশ্ন জাগছে মনে, সেটি হচ্ছে তিনি মতিউরকে সে সময় বদলি করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিষ্ঠানের কথা চিন্তা করেই, ভালো কিছু হবে এমনটি চিন্তা করেই, এবং সেই বদলি করার সিদ্ধান্ত নেবার পরে তারপরে যেই ঘটনাগুলো ঘটতে থাকলো সেই বদলি বাতিল করবার জন্য আপনার শিরোনামে লেখা আছে যে জেনারেল মঈন সেই সময় অনুরোধ করেছিলেন বদলি ঠেকানোর জন্য। আসলে এরকম একজন মধ্যম স্তরের কর্মকর্তা, তার জন্য এত বড় বড় তদবির হচ্ছে তার বদলি ঠেকানোর জন্য, এই স্তরের কর্মকর্তার জন্য এই ধরনের আবেদন কিভাবে আসে? আসলে এটা বোঝা যাচ্ছে যে তার প্রভাব আসলে কতটা ছিল। এবং যার বই বদিউর রহমান, উনি এনবিআর এর সাবেক চেয়ারম্যান ছিলেন, উনি লিখেছেন যে তার যে তদবিরের কি শক্তি ছিল সেটা আসলে বোঝা যায় যে কতটা প্রভাবশালী আসলে উনি ছিলেন। খুব ইন্টারেস্টিং কাহিনী ছিল সেটা। ২০০৭ সালের কথা। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে, এবং তখন সবাই আসলে এক ধরনের একটা ভয়ের মধ্যে থাকতেন বলেই সবাই, ইভেন বদিউর রহমানও সেটা উল্লেখ করেছেন যে তেমন একটা ছিল পরিস্থিতি। বদিউর রহমান তখন এনবিআর এর চেয়ারম্যান হিসাবে তখন উনি বলছেন যে রাজস্ব প্রশাসনকে গতিশীল করার চেষ্টা হিসাবে উনি কিছু বদলির ব্যবস্থা নিয়েছিলেন। তার ভিতরে মতিউর রহমান ছিলেন একজন। উনি তখন চট্টগ্রামে একজন যুগ্ম কমিশনার পদের একজন কর্মকর্তা কাস্টমসের। এবং উনি যখন এইগুলো সিদ্ধান্ত নিয়ে যখন বোর্ডের যারা সদস্য মেম্বার যারা, তাদের সাথে যখন কথা বলছিলেন, আলোচনা করছিলেন যে এই সিদ্ধান্তের ব্যাপারটা যখন জানিয়েছিলেন, তখন তারা সবাই একযোগে বলেছেন যে এইটা আসলে করা ঠিক হবে না, তাকে যাতে না নাড়ানো হয়। এটা ছিল বদিউর রহমানের কথা, যে এরকম পরামর্শ উনি পেয়েছেন, এবং এটা শুনে উনি খুব অবাক হয়ে গেছেন। উনি বলছেন যে হতবাক হয়ে গেছেন রীতিমতো, যে ব্যাপারটা কি। এবং তাকে তখন বলা হয়েছে যে এই কর্মকর্তা এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। সো ওই সময় থেকেই কিন্তু আসলে এনবিআর প্রশাসনে সবাই জানতেন যে মতিউর রহমানের একটা প্রভাব আছে। তো সেই কারণে এই প্রভাব থাকার কারণে সবাই তখন তাকে একটু সমঝে চলতো, সেটাই জানা যাচ্ছে। এবং যেটা বদিউর রহমান বলছেন যে বড় বড় জায়গা থেকে তার কাছ থেকে টেলিফোন আসলো, তারা কথা বলেছেন। এমনকি চট্টগ্রামের স্থানীয় যে সেনা প্রশাসন ছিল, তারা একটা আদেশও জারি করেছিলেন যে তাদেরকে না জানিয়ে এদেরকে ট্রান্সফার করা যাবে না। আপনি জেনারেল মঈনের কথা উল্লেখ করলেন, উনিও সুপারিশ করেছিলেন, এবং বদিউর রহমান বলছেন যে উনি একটাই আমাকে সুপারিশ করেছিলেন, এবং সেটা হলো মতিউর রহমানের বদলি যাতে বাতিল করা হয় সেই ব্যাপারে। সো আমরা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারি যে আসলে তার এক ধরনের একটা প্রভাব সেই সময় থেকেই ছিল। কাস্টমসের যুগ্ম কমিশনার, খুব মধ্য স্তরের একজন কর্মকর্তা, তার এত প্রভাব থাকাটা খুব যৌক্তিক কোনো কারণ আসলে দেখা যাচ্ছে না। যদি উনি এমন হতেন যে খুব কাজে কর্মে খুব ভালো, তেমন কোনো প্রমাণ নেই বলেই আমরা যেটা শুনেছি। তারপরেও দেখা যাচ্ছে তার একটা প্রভাব ছিল, এবং এর পরেও কিন্তু আসলে
এই সর্বসাম্প্রতিক যখন তাকে মানে সম্প্রতি তাকে যখন সরিয়ে দেওয়া হলো, তারপরের বিভিন্ন গণমাধ্যমের যে খবরটা বেরিয়েছে, আমি যেটা দেখলাম যে 2022 সালেও তাকে একবার এনবিআর থেকে রাজশাহীতে বদলি করার চেষ্টা করা হয়েছিল, এবং সেটাও শেষ পর্যন্ত আসলে কার্যকর করা হয়নি। ওনার সাথে যাদেরকে বদলি করেছিলেন ঢাকা থেকে, তারা সবাই বদলি হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু মতিউর রহমানকে সরানো যায়নি। সো ওই জিনিসটাই বলছেন যে তার আসলে এক ধরনের প্রভাব ছিল, এবং সেই কারণে আসলে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ওই বদলি সংক্রান্ত কোনো ব্যবস্থা শেষ পর্যন্ত নেওয়া যায়নি। এনবিআর থেকে অন্য কোনো ব্যবস্থা কখনো তার বিরুদ্ধে নিয়েছে এরকম কথাও কিন্তু আমরা শুনিনি এখন পর্যন্ত। এবং একটা না ওয়ালুর রহমান ভাই, একটা প্রশ্ন, একটু জেনারেল একটা প্রশ্ন করি, মানে ধরেন যে এরকম মধ্যম স্তরের একজন কর্মকর্তার যখন এই ধরনের প্রভাব থাকবে, সেই ক্ষেত্রে সেই সময় এনবিআর এর সাবেক চেয়ারম্যান আমি বদিউর রহমানের কথাই যদি ধরি, এই ধরনের কর্মকর্তাদের ক্ষেত্রে কাজ করার সময় আসলে কতটা চাপ সৃষ্টি হয়, যখন তারা মানে যেখানে কাজ করছেন সেখানকার একটা ভালো কোনো পদক্ষেপ নেবার জন্য তারা তাদের মতো করে গুছিয়ে কাজ করতে যাবেন, কিন্তু দেখছি যে এই ধরনের একজন মধ্যম স্তরের কর্মকর্তার এই ধরনের প্রভাব। আমি জাস্ট এই প্রশ্নটা শুধু মতিউর রহমানকে ঘিরেই কিন্তু নয়, একদম জেনারেলি আরো অনেক আছে। মানে এটা হলো বাংলাদেশের, যদি আমি সরকারি প্রশাসনের ব্যাপারটা যদি চিন্তা করি, তাহলে পরে আপনি বিভিন্ন সময় দেখবেন যে এটা প্রায়ই বলে প্রভাবশালী কর্মকর্তা, ক্ষমতাশালী কর্মকর্তা। হয়তো সে সাধারণ একজন কর্মকর্তা, একজন জাস্ট অফিসার, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা, কিন্তু কেন কিভাবে এই ধরনের প্রভাবগুলো আসে সেটা একটা বড় প্রশ্ন হয়। আপনি বলছেন যে হ্যাঁ, এটা ওই দপ্তরের কাজে কর্মে সমস্যা হয়, কারণ তখন যারা উপরের স্তরে যারা থাকেন তারা ভাবেন যে আমি কি আসলে যে পদক্ষেপ নিতে চাই, যে ব্যবস্থা নিতে চাই, সেটা কি আসলে আমি কার্যকর করতে পারবো এই লোককে রেখে? কারণ ওইটা তখন একটা বড় সমস্যা হয়, কারণ শৃঙ্খলার একটা বড় রকমের সমস্যা হয়। এবং এক্ষেত্রেও যেটা আপনি বললেন যে শুধুমাত্র এনবিআর না, আরো অনেক প্রতিষ্ঠানেও কিন্তু একই রকম হয়েছে, এরকম মতিউর কিন্তু আরো অনেক জায়গাতে আছে। এখন সমস্যাটা মানে এটা কেন হয় সেটা একটা বড় রকমের কিন্তু একটা ব্যাপার। মতিউর রহমানের ক্ষেত্রে যেটা ছিল, অভিযোগ আছে যে তিনি এত টাকা বানিয়েছিলেন যে এই টাকাগুলো উনি খরচ করে রিসোর্ট বানিয়েছেন, বিভিন্ন রকম এরকম আনন্দ ফুর্তি করার বিভিন্ন রকম ব্যবস্থা করেছেন, সেখানে অনেকেই যেতেন, এবং এগুলো বেসিক্যালি গিফট হিসাবে উনি অনেকেই এইটা দিতেন, যার ফলে তার একটা প্রভাব তখন তৈরি হয়েছে। আমরা জানি তার স্ত্রী, তার সম্পর্কেও আসলে আজকের কাগজে আমাদের আছে যে উনি একজন উপজেলা চেয়ারম্যান, উনি একটা কলেজে শিক্ষক ছিলেন, ভদ্র মহিলা, এবং হঠাৎ করে উনি উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন। আওয়ামী লীগের থেকে উনি এটা হয়েছেন, কিন্তু আওয়ামী লীগে উনি রাজনীতি করেছেন এরকম কেউ আসলে বলতে পারেননি। তো হঠাৎ করে কিভাবে এটা হলো, ওই প্রভাবটা কোত্থেকে আসে, এইটাই হলো সবচেয়ে বড় যে এটা শুধুমাত্র যে সরকারি ইয়েতে হচ্ছে তা না, এই প্রভাব দেখা যাচ্ছে যে ইভেন রাজনীতিতেও এটা চলে যাচ্ছে, এবং একজন হুট করে এসে জনপ্রতিনিধি হয়ে গেল। আমরা যেটা শুনছি, যে ধরনের খবর আমাদের প্রথম থেকে বেরোচ্ছে, যে মতিউর রহমানের অনেক বিপুল সম্পদের খবর আসলে এরই মধ্যে পাওয়া গেছে। বেশ অনেক একর জমি, তার অনেক রকমের ব্যবসা বাণিজ্য। আমাদের এরকমই আছে যে উনি যে শেয়ার খাতে যে ব্যবসা করেছেন, শুধু 5টা বিও হিসাবে বিপুল 36 কোটি টাকার মতো উনি ওখান থেকে পেয়েছেন। ওটা একটা বড় প্রশ্ন আসে যে এইরকম একজন কর্মকর্তা কিভাবে আসলে এত টাকা বানানোর একটা অবস্থায় গেলেন। উনি তো সরকারি চাকরি করেন, সরকারি আচরণবিধি কি উনি আসলে মেনেছেন, এটা একটা বড় প্রশ্ন। উনি কাজ করতেন এনবিআর এর মতো জায়গাতে, যাদের কাজ ছিল রাজস্ব আদায় করা। ওনার যে কর্মকাণ্ড, সেটা কি আসলে তার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার এখানে ছিল? যদি এটা থেকে থাকে, তাহলে কি রাজস্ব আদায়ে আসলে কোনো রকম কোনো সমস্যা হয়েছিল? সো এই জিনিসগুলো কিন্তু এখন প্রশ্নগুলো আসছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা আসলে পাচ্ছি না। এনবিআর এর কাছ থেকে আমরা শুনিনি যে এনবিআর নিজস্ব কোনো তদন্ত করে এই জিনিসগুলো বের করবে যে আসলে মতিউর রহমান তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকার কারণে এই প্রতিষ্ঠানের আসলে কোনো রকম কোনো ক্ষতি হয়েছে কিনা। এবং এটা এমন একটা প্রতিষ্ঠান যাদেরকে আসলে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা আমাদের ট্যাক্স দেই, করের টাকাটা দেই। সো আমাদের সেই করের টাকাটা ঠিকঠাক মতো এখানে আসলে গেল কিনা, অথবা
রাষ্ট্র অন্য যে মানুষ বা কোম্পানি বা বিভিন্ন ব্যবসা মানে ব্যবসার কাছ থেকে যে টাকা ট্যাক্স হিসাবে পাওয়ার কথা, কর হিসাবে পাওয়ার কথা, সেখানে আসলে কোনো রকম কোনো ঘাপলা হয়েছিল কিনা তার কারণে সেই বিষয়গুলো আসলে জানা খুব জরুরি। একদমই তাই। আমরাও একদম আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, তারপরে সবশেষে ছোট করে জানতে চাইবো যে মানে যেটি বললেন যে হয়তো বা অনেক কিছু হয়ে গেছে, সেসব প্রশ্নের এখন উত্তর আসেনি, এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা বা কোনো অনুসন্ধান বা কোনো কিছু করা হচ্ছে কিনা, সামনে কি করা যেতে পারে, এবং এটার পাশাপাশি এই মতিউর রহমানকে তো আমরা চিনতে পারলাম এক ছাগল কেনা থেকে আমরা তার কথা জানতে পারলাম, এরকম ছাগল কাণ্ড আসলে আর কত আছে কে জানে। হয়তো আছে, কোনো সন্দেহ নাই। আমরা দেখি লাখ লাখ টাকার গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়। কোরবানির সময় আমরা এক ধরনের একটা প্রতিযোগিতা দেখি যে এরকম টাকার প্রতিযোগিতা হয়, এবং ইয়াং একটা ছেলে একটা ছাগল 15 লাখ টাকায় ছাগল কিনতে গেছে। মানুষের মধ্যে প্রশ্ন তখন এটা উঠেছে যে একটা ছাগলের দাম 15 লাখ টাকা, কে কিনছে, তার বাবা কি করে? তো ওইভাবে জিনিসটা বেরিয়ে এসেছে। এখন ওইটা হলো ব্যাপার যে আরও জিনিস বের করার দায়িত্ব এখন সরকারের যারা কর্তৃপক্ষ আছে, দুর্নীতি দমন কমিশন, তাদের একটা বড় রোল আছে এখানে। দুর্নীতি দমন কমিশন একটা মানে একটা অনুসন্ধান শুরু করেছে, তদন্ত শুরু করেছে, এটা বলা হয়েছে যে তারা এটা দেখবে যে কি ব্যাপার। এবং তারই অংশ হিসাবে আমরা যেটা দেখেছি, তার এবং তার পরিবার, তার 2 জন স্ত্রী, তার 5 জন ছেলে মেয়ে সব, এবং তিনি একজন 8 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তাদের যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে যদি কোনো হিসাব থাকে সেটা জব্দ করা হয়েছে, এবং একই সাথে যে বিও অ্যাকাউন্ট, যেটা শেয়ার বাজারে আপনার শেয়ার কেনা বেচার ক্ষেত্রে জন্য যেটা দরকার হয়, সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এনবিআরকে দুদক চিঠি দিয়েছে, জানতে চেয়েছে তার বেতন ভাতা, তার কি পরিমাণ সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য করতো কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে কিছু তথ্য জোগাড় করার চেষ্টা হয়েছে, কিন্তু বাংলাদেশে শেষ পর্যন্ত এই ধরনের অনুসন্ধান এবং যারা খুব যে প্রভাবশালী আর কি, তাদের এই প্রভাবশালী লোকদের বিষয়ে অনুসন্ধান বা তদন্ত শেষ পর্যন্ত কতটা শেষ হয় সেটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন থাকে। এখানে মানুষের মধ্যে সন্দেহ আছে। দুদক অথবা সরকারি যে সমস্ত মানে যন্ত্র আছে, প্রশাসন যন্ত্র, তাদের একটা বড় একটা পরীক্ষা হবে এই মতিউর রহমানের মতো লোক, মতিউর রহমান এবং এর মতো যারা আছে, এদের ব্যাপারে আসলে সত্যিকার অর্থেই কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। মতিউর রহমানের ব্যাপারটা দিয়েই হয়তো তার একটা বড় প্রমাণ হবে আসলে। নিশ্চয়ই তাই, আমরাও এমনটি আশা করি। আজকে আমাদের সময় একেবারে শেষ। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে সামনে আরো বিস্তারিত আলাপ করতে চাই আপনার সাথে। দর্শক, আমার সাথে আছেন ওয়ালুর রহমান। আমরা আলাপ করলাম কিভাবে এত প্রভাবশালী ছাগল কাণ্ডের মতিউর। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।